সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আরো একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হইলাম। পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল পিআরবির ক্লাস। প্রত্যেকে তাড়াতাড়ি লাইভ ক্লাসে জয়েন করেন। আমাদের হাতে সময় খুবই কম, সকাল হইলেই পরীক্ষা। এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। সবাই সুন্দরভাবে ক্লাসে জয়েন করেন, বই খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে ক্লাসে প্রবেশ করেন। আজকে পিআরবির গুরুত্বপূর্ণ ক্লাস করানো হবে। আমাদের আঙ্গুলের ছাপ, ছবি তোলা, এই সকল বিষয়ে, আসামিকে কোথায় থাকতে দিতে হবে, তার জন্য প্রহরী ডিউটি, এই সকল বিষয়ে ক্লাস করানো হবে। আমাদের ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে জয়েন করেন। গত ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ পিআরবি আমরা একটু রিভিশন দেই। পিআরবি 299, অপমৃত্যু হইলে, অপমৃত্যু সংবাদ আসলে ঠিক যেমন আমলযোগ্য অপরাধে মামলা রুজু হয়, তো বিপি ফর্ম 48-এ একটা অপমৃত্যু মামলা রেকর্ড হবে। প্রাথমিক তথ্য পেশ করতে হবে। এরপরে সেখানে থানার ওসি স্যার, এসআই, এএসআই, যে কোনো অফিসার সেখানে যাবে, গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করবে, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। একটা ঘটনায় যদি একাধিক ব্যক্তি মারা যায়, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা করে সুরতাল রিপোর্ট হবে, কিন্তু পুলিশ রিপোর্ট একটাই হবে। 300 ক খ, কতে হচ্ছে এএসআই অপমৃত্যুর মামলার তদন্ত করতে পারবে বা খোঁজখবর নিতে পারবে, তবে আমলযোগ্য অপরাধের ফলে অপমৃত্যু হইলে সেটাতে আর এএসআই তার র্যাঙ্কে কভার করবে না, এটা অবশ্যই তখন সাব ইন্সপেক্টর করতে হবে। 300 খ, কনস্টেবল। কনস্টেবল যখন থানার দায়িত্বে থাকবে, চার্জে থাকবে, ওসি স্যারের অনুপস্থিতিতে, যখন কনস্টেবলের উপরের সমস্ত অফিসারের অনুপস্থিতিতে যখন সে থাকবে চার্জে, তখন কেবল অপমৃত্যুর মামলার খোঁজখবর নিতে পারবে, লাশ নিজের হেফাজতে নেবে এবং সেখানে সুরতাল রিপোর্ট তৈরি করবে বা লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করতে পারবে। তাহলে 301-এ হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনিও করতে পারবে। 302-এর খ, পুলিশ হেফাজতে যদি কোনো বন্দী বা আটক হাজতির যদি মৃত্যু হয়,
তাহলে সেই যে সুরতাল রিপোর্ট এবং সেইটার তদন্ত ম্যাজিস্ট্রেট করবেন। 303 কবর থেকে লাশ উত্তোলন করতে পারবে ম্যাজিস্ট্রেট মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে। 304 আপনি লাশটাকে মর্গে প্রেরণ করবেন। 305 একজন কনস্টেবল দিয়ে প্রেরণ করবেন। সেই কনস্টেবলের কাজ হবে কি, একটা সিসি গ্রহণ করা, তারপর 2 কপি চালান গ্রহণ করা, 1 কপি সুরতাল রিপোর্ট গ্রহণ করা, দ্রুততম নিকটতম অর্থাৎ কম পথ যাতে সহজে পৌঁছানো যায় সেই পথ দিয়ে যাওয়া, গিয়ে সিসি হাজির করবে মেডিকেল অফিসারের কাছে। তারপর এই যে লাশের চালান সুরতাল রিপোর্ট সিভিল সার্জনের কাছে জমা দিবে। 2য় কপি চালানে তার যে হাজির বাহির এবং সব লাশ বুঝে পাইছে সেটা লিখে আনবে। 305 যে কনস্টেবল লাশ মর্গে নিয়ে যাবেন, থানা থেকে চিন্তা করেন একজন কনস্টেবল একটা অপমৃত্যু মামলার লাশ এখন পোস্টমর্টেম করার জন্য নিয়ে রওনা হবে। কল্পনা করেন একটা অ্যাম্বুলেন্স আসছে, এই অ্যাম্বুলেন্সে এই যে লাশটা যে যাচ্ছে, আসামি থানা থেকে কোর্টে পাঠাইলে একটা চালান লিখতে হয়। চালান মানে কি, এটা কাগজে লেখে অমুক আসামি অমুক অমুক মামলার পাঠাই দেওয়া হচ্ছে, প্রেরণ করা হচ্ছে। তা লাশ প্রেরণ একটা চালান। তাহলে কনস্টেবল কি করবে, চালানটা গ্রহণ করবে। সেই চালানে কনস্টেবলের নাম এবং লাশের সাথে আরো যারা যাচ্ছে প্রত্যেকের নাম থাকবে। এবার কনস্টেবল কি করবে, একটা কমান্ড সার্টিফিকেট বা সিসি গ্রহণ করবে অবশ্যই। তাহলে এই সিসিটা নিয়ে সে পথে দিয়ে যাচ্ছে, তাই যাওয়ার সময় কমন সেন্স খাটান, সে অযথা কোথাও দাঁড়াবে না। যত পারে সহজ পথ দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায় এমন পথ দিয়ে যেতে হবে, কমন সেন্স। এরপর হাসপাতালে গেছে, যাই কি করবে কনস্টেবল, সবার আগে কি করবে, লাশটাকে বুঝাই দেবে। তার যে সিসিতে হাজির হবে, মেডিকেল অফিসারের কাছে বলবে আমি লাশ নিয়ে আসছি আমাকে হাজির করেন, সিসিতে হাজির হবে। এই পর যে লাশের চালান এবং যে সুরতাল রিপোর্ট এইগুলা সিভিল সার্জনের কাছে জমা দিবেন। 305 এইবার 306 সিভিল সার্জন কি করবে, ময়না তদন্ত রিপোর্ট তৈরি করবেন। 3টা অনুলিপি হবে, একটা এসপির কাছে, একটা আইওর কাছে, একটা সিভিল সার্জন অফিসে থাকবে। বিপি ফরম 50। ময়না তদন্ত 306, বিপি ফরম 50, 3টি অনুলিপি হবে। এখন এই ময়না তদন্তেও রিপোর্টে মৃত্যুর যে কারণ লেখা হয়েছে, মামলার আইও সেই কারণের সাথে একমত নয়। মামলার আইও যদি তাতে দ্বিমত পোষণ করে বা সন্দেহ হয় তাহলে সিভিল সার্জনের কাছে মতামত চাওয়ার জন্য আবার এই পোস্টমর্টেম রিপোর্ট প্রেরণ করবেন। 306। তারপরে কত কত ছিল, 310 ছিল সৎকার, 308 ছিল লাশ প্রেরণের খরচ, 312 জখমী ব্যক্তির ডাক্তারি পরীক্ষা। মনে করেন সড়ক দুর্ঘটনায় একটা লোক আহত হয়েছে, এখন পুলিশ কি করবে, সেইখানে যাইয়ে যারা আহত তাদেরকে হাসপাতালে প্রেরণ করবে। জখমী সাধারণ একজন নিরপরাধ একজন সাধারণ মানুষ যদি জখমপ্রাপ্ত বা আঘাতপ্রাপ্ত হয় তার চিকিৎসার জন্য পাঠাবে 312, আর আসামি যদি অসুস্থ হয় তার চিকিৎসা করাবে 321। এ পর্যন্ত ছিল আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, একদম লিখিত প্রশ্ন আসার মতো। পিআরবি 313, 314 এই দুইটা পিআরবি একসাথে সবসময় লিখতে হবে, 313, 314। মনে করেন কোনো একটা ডেড বডি আপনি পাইছেন, অথবা সড়ক দুর্ঘটনায় একটা লোক মারা গেছে, অথবা
ডাকাতি করতে গেছে, সেখানে পাবলিক তাকে এমনভাবে মারছে, অথবা কোনো ডেড বডি পচে গলে গেছে, মাথা নাই, মাথা মানে মাথা আলাদা, অথবা এমনভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মাথা একদম থেতলে গেছে, মানে সাধারণ অনুসন্ধান বা তদন্তে যদি তাকে আইডেন্টিফাই না করা যায়, স্বাভাবিকভাবে যদি তাকে আইডেন্টিফাই করা না যায়, মানে আসলে লোকটা কে ছিল, এই নাকমুখ বিকৃত হয়ে গেছে, এখন আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না লাশটা আসলে কার, সাধারণ তদন্তে যদি শনাক্ত করা না যায়, তখন এই লোকের আঙ্গুলের ছাপ নিতে হবে। অশনাক্তকৃত মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ, অশনাক্তকৃত মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ গ্রহণ করতে হবে। এই আঙ্গুলের ছাপের 3টা এমসিকিউ জেনে রাখেন। আঙ্গুলের ছাপ গ্রহণ করে সিআইডিতে প্রেরণ করতে হবে। 10 আঙ্গুলের ছাপ নিতে হবে। পুলিশের ইন্সপেক্টর পদের নিচের কেউ এই আঙ্গুলের ছাপ গ্রহণ করতে পারবে না। যারা যারা নোট করবেন লিখে রাখেন, যারা যারা নোট না করেন ভুল করতেছেন। তাহলে 3টে এমসিকিউ, আঙ্গুলের ছাপ গ্রহণ করে সিআইডিতে প্রেরণ করতে হবে, 10 আঙ্গুলের ছাপ গ্রহণ করতে হবে, আর পুলিশের ইন্সপেক্টরের নিচের কেউ এই আঙ্গুলের ছাপ গ্রহণ করতে পারবে না। 313, আপনি কার আঙ্গুলের ছাপ গ্রহণ করবেন? যার, অর্থাৎ যে ডেড বডি আপনি সাধারণভাবে শনাক্ত করতে পারতেছেন না, তার আঙ্গুলের ছাপ গ্রহণ করে সিআইডিতে প্রেরণ করবেন, 10 আঙ্গুলের ছাপ গ্রহণ করে, যাতে তাকে ওই ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করে, আইডি কার্ডে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দেই, মনে করেন এমন একটা লাশ বরিশালের কীর্তনখোলা নদীর অথবা চরে একটা লাশ পাওয়া গেছে, লাশের মাথা নাই, এখন লাশটা কার? সেজন্য তখন তার আঙ্গুলের ছাপ নিতে হবে, সিআইডিতে প্রেরণ করতে হবে। সিআইডি যে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করে তারপর বায়োমেট্রিকের সাথে মিলিয়ে তখন তাকে শনাক্ত করা হবে। 314তে বলছে এই একই লোকের ছবিও তুলতে হবে। আঙ্গুলের ছাপ নেওয়ার সময় একই সাথে তার ছবিও তুলতে হবে। তাহলে এই ছবি তুললে কোথায় দিতে হবে? এই ছবিও কিন্তু সিআইডিতে প্রেরণ করতে হবে, ফিঙ্গারপ্রিন্টও সিআইডিতে দিতে হবে, ছবি তুলেও সিআইডিতে প্রেরণ করতে হবে, এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। ছবিটা হবে হাফ প্লেট সাইজের, হাফ প্লেট সাইজের ছবি হবে, এবং ছবিটা এমনভাবে তুলতে হবে যেন সম্পূর্ণ দেহটা এই ছবির মধ্যে ক্যাপচার হয়, এবং দেহের কোথায় কি দাগ আঘাতের চিহ্ন আছে সব যেন স্পষ্ট দেখা যায়। অবশ্যই ভালো মানের ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলতে হবে, অথবা এখন আপডেট যে মোবাইলগুলা। তাহলে 313তে আঙ্গুলের ছাপ নিতে হবে, ওই একই লাশের ছবিও তুলতে হবে, দুইটাই সিআইডিতে যাবে, এবং ছবিটা হবে হাফ প্লেট সাইজের, পুরো বডি ছবিতে ক্যাপচার হইতে হবে, এবং দেহের যত দাগ চিহ্ন আছে সব যেন দেখা যায় এরকমভাবে ছবি তুলতে হবে। 313, 314 আশা করি বুঝতে পারছেন। গ্রেপ্তারের পিআরবি কত? আপনারা এই মুহূর্তে যারা ক্লাসে আছেন পারলে কমেন্ট করেন, গ্রেপ্তারের পিআরবি কত? শম্ভু দাদা আপনি পারবেন না আমি জানি, আর সোহাগ মিস্ত্রি, রিপা আক্তার আপনারাও পারেন না, আপনারা ভুলে গেছেন।
গ্রেপ্তারের ফৌজদারি কার্যবিধি 46, আর পিআরবি কত? পিআরবি হচ্ছে 316। একটা লোকেরে যদি আপনি ছেড়ে দিতে চান, অর্থাৎ জামিন দিতে চান, তাহলে আগে আপনার গ্রেপ্তার করতে হবে। তাহলে আগে গ্রেপ্তার করবেন, পরে এই যে রিপা আক্তার লাগছে 315, আমি বললাম না রিপা আক্তার পারবে না। ইয়েস, রিপা আক্তার হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। রিপা আক্তারের কালকে কিট প্যারেড আছে, সেজন্য সে অনেক ব্যস্ত। একটা ট্রাক পাঠাইতে হবে সব মালামাল নিয়ে আসার জন্য। তাহলে আগে গ্রেপ্তার করবেন 316, তারপরে ছাড়বেন 317। তো সকল ধরনের গ্রেপ্তার, পরোয়ানা সহকারে হোক বিনা পরোয়ানায় হোক, সকল গ্রেপ্তারের পিআরবি 316, আর সকল ছেড়ে দেওয়া বা জামিনের পিআরবি 317। আগে গ্রেপ্তার করবেন, পরে তো ছাড়বেন। তাহলে আগে গ্রেপ্তার করবেন 16তে, আর ছেড়ে দিবেন 317তে। অর্থাৎ সামারি করার পিআরবি হচ্ছে 317। মনে করেন আপনি একটা লোককে পরোয়ানা সহকারে, ওয়ারেন্ট আছে, সেই লোকটাকে আপনি গ্রেপ্তার করলেন। করার পরে ও তো হাত পা ধরছে যে স্যার আপনার কত লাগবে, আমি দিতেছি। তারপর আপনি সেই লোকটাকে ছেড়ে দিলেন, অর্থাৎ কিছু সামারি করে লোকটাকে ছেড়ে দিলেন। শম্ভু দাদা, আপনি এই প্রশ্নের অ্যান্সার করবেন। তাহলে আপনি একটা লোককে পরোয়ানা সহকারে গ্রেপ্তার করলেন, তারপর তার কাছ থেকে সামারি করে তাকে ছেড়ে দিলেন। এক্ষেত্রে আপনার শাস্তি দণ্ডবিধির কোন কোন ধারায় হবে? দেখি তো আপনারা পূর্বের পড়া থেকে কি কি মনে রাখছেন। প্রত্যেকে একটু কমেন্ট করার চেষ্টা করেন কোন কোন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে বা ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে আপনারা কেউ পারতেছেন না, তাই তো? আমরা দণ্ডবিধির 213 ধারা পড়েছিলাম। আসামিকে অপরাধ হইতে বাঁচানোর জন্য, কি করার জন্য, অথবা তার শাস্তি হইতে বাঁচানোর জন্য কি করছিল? যদি উপহার ইত্যাদি গ্রহণ করে, তাহলে এই এএসআই কি করছে? আসামিকে শাস্তি হইতে বাঁচানোর জন্য বা সম্পত্তি বাজেয়াপ্ত হইতে রক্ষার জন্য উপহার গ্রহণ করে তাকে ছেড়ে দিয়েছে। দণ্ডবিধি 213। এবং ইনি কিন্তু 217 ধারায় আইনের নির্দেশ অমান্য করছে অপরাধীকে শাস্তি হতে বাঁচানোর জন্য। 166 আসবে না, 166 হচ্ছে ক্ষতি করার উদ্দেশ্যে। তা আসামির কি ইনি ক্ষতি করলো? আসামির তো উপকার করছে। ক্ষতি করলে 166 আসবে, আর যদি উপকার করে আসামির তাহলে 217। তাহলে এটা 213 আসবে, 217 আসবে। আর হচ্ছে কি, এদিকে পুলিশ আইনের 729, পিআরবি 857, এই সেই যা কিছু ভক্কর চক্কর এগুলো দিতে হবে। আপনারা কেউ কিছুই পারেন না, ঠিক আছে? আমরা যখন প্রশ্ন প্র্যাকটিস করবে এগুলো চলে আসবে। তো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার করার চেষ্টা করা উচিত। 313-তে আঙ্গুলের ছাপ নেবেন, 314-তে ছবি তুলবেন, সব কিছু সিআইডিতে প্রেরণ করবেন। 10 আঙ্গুলের ছাপ নিতে হবে, ইন্সপেক্টরের নিচে কেউ নিতে পারবে না।
ছবিটা হবে হাফ প্লেট সাইজের, এবং এমনভাবে ছবি তুলতে হবে যেন সম্পূর্ণ দেহ ক্যাপচার হয় এবং দাগ, শরীরের দাগ চিহ্ন যেন দেখা যায়। 213 আর 161 পার্থক্য কি? 213 হচ্ছে, মনে করেন আসামিকে বাঁচানোর জন্য বা অপরাধীকে শাস্তি হতে বাঁচানোর জন্য যদি আপনি কোনো উপহার, টাকা পয়সা, স্বর্ণালংকার যা কিছুই গ্রহণ করেন। কিন্তু 61 হচ্ছে সরকারি কর্মচারী সরকারি কার্য সম্পর্কে, সরকারি কার্য করার ফলে বা করার মাধ্যমে যদি অবৈধ কোনো বকশিশ গ্রহণ করে, অর্থাৎ সরকারি কর্মচারী, মনে করেন অফিসে, যে কোনো সরকারি কর্মচারী অফিসে অফিসিয়াল কোনো একটা কাজ, মনে করেন আপনার একটা টিএ বিল আটকে আছে, এখন বলতেছে আমাকে কিছু দেন তাহলে আপনার টিএ বিলটা আমি করাই দিতেছি। এই যে সরকারি কর্মচারী সরকারি কার্য সম্পর্কে সরকারি কার্য করে দেবে, সেই উদ্দেশ্যে যদি বকশিশ গ্রহণ করে, কিন্তু এই সরকারি কর্মচারী কাকে হেল্প করতেছে বলেন তো? কোন আসামিকে হেল্প করতেছে? কিন্তু 213 হচ্ছে শুধুমাত্র অপরাধীকে বাঁচানোর জন্য, অপরাধীকে শাস্তি হতে বাঁচানোর জন্য। আশা করি 213, 61 বুঝতে পারছেন। তাহলে 316 গ্রেপ্তার, 317 জামিন বা ছেড়ে দেওয়া। 318-তে বলছে এমন একটা লোককে আপনি গ্রেপ্তার করতে গেছেন যিনি কোনো একটা সেবামূলক বা রাষ্ট্রীয় বা জনসেবামূলক কোনো কাজে নিয়োজিত আছে, তো আপনি তাকে গ্রেপ্তার করতে গেলেন, উনি এখন ডিউটিতে আছেন। এখানে বলছে ওনার বদলি না আসা পর্যন্ত ইউ হ্যাভ টু ওয়েট দেয়ার, আপনার সেখানে অপেক্ষা করতে হবে। মনে করেন গুরুত্বপূর্ণ একটা সার্ভিসে উনি একটা সার্ভিস দিতেছে, তো ওনার বদলি না আসা পর্যন্ত আপনি তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবেন না। ওনার বদলি আসবে, তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবেন। 319, 320 যদি কোনো সৈনিক, পলাতক সৈনিক হয় যুদ্ধ থেকে অথবা ক্যান্টনমেন্ট থেকে, ওই যে ছুটি এসে আর যায় না, অর্থাৎ চাকরি রিজাইন না দিয়েই পলাতক হয়েছে, তো এদেরকে কি করতে হবে? এদেরকে গ্রেপ্তার করে বা গ্রেপ্তার করার পূর্বে কি করতে হবে? এদের যে অধিনায়ক আছে, ইউনিট ইনচার্জ, তাকে জানাইতে হবে। এগুলো এক কথায় জেনে রাখেন। আমাদের প্রধান হচ্ছে 322, পুলিশ কর্তৃক, শুধুমাত্র পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির যে সম্পত্তির দায়িত্ব গ্রহণ। ফৌজদারি কার্যবিধি 51 ধারায় দেখেছিলাম গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। 46-এ গ্রেপ্তার, 47-এ অনুমতি, 48-এ প্রবেশ, 49-এ বাহির, 50-এ অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, 51-তে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি, 52-তে মহিলা হইলে মহিলার তল্লাশি, 53-তে আপত্তিকর অস্ত্রশস্ত্র পাইলে হস্তগত করার ক্ষমতা। মাঝে মাঝে অডিও রেকর্ডটা শুনবেন, তাহলে এগুলো মনে থাকবে। ফৌজদারির 51 ধারায় গ্রেপ্তার করছেন যাকে, তার দেহ তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে, এই মালামালগুলো আপনি কি করবেন? একটা তালিকা তৈরি করবেন এবং এই যাকে গ্রেপ্তার করছেন তাকে 1 কপি দিবেন। তাহলে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পত্তির দায়িত্ব গ্রহণ, অর্থাৎ যিনি গ্রেপ্তার করেছে
তার দেহ তল্লাশি করে যে মালামাল পাওয়া যাবে এগুলো পুলিশ অফিসার নিজের হেফাজতে নেবেন, একটা তালিকা তৈরি করবেন। ওই তালিকার এক কপি আবার ওই যার কাছ থেকে মালামাল পাইছেন তাকে দিবেন। তাহলে এই যে মালামালের যে তালিকাটা, এইটা যদি চার্জশিট দেন সেই চার্জশিটের সাথে দিতে হবে, বা ফাইনাল রিপোর্ট দিলে তার সাথে পিন আপ করে দিতে হবে, অথবা কেস ডায়েরির সাথে এই সম্পত্তির তালিকা পিন আপ করে রাখতে হবে। আপনি একটা গুরুত্বপূর্ণ মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করছেন, গ্রেপ্তার করার পর তার দেহ তল্লাশি করলেন, যা যা আছে সব একসাথ করলেন, একটা তালিকা তৈরি করলেন, আর এক কপি তাকে দিলেন। এই তালিকাটা আপনি যখন মামলায় চার্জশিট দেবেন অথবা ফাইনাল রিপোর্ট দিবেন, এইটার সাথে পিন আপ করে দিয়ে দিতে হবে। তাহলে তালিকা এবং জব্দ তালিকার মধ্যে পার্থক্য কি আমরা পড়েছিলাম। তালিকা কোনটা এবং জব্দ তালিকা কোনটা? তালিকা হচ্ছে যে সকল মালামাল ফেরত দিয়ে দেওয়া হবে সেই মালামালগুলোর ক্ষেত্রে করা হয় তালিকা, এবং যেসব মালামাল ফেরত দেওয়া হবে না, আদালতে পাঠানো হবে, সেইগুলো হচ্ছে জব্দ তালিকা। মনে করেন আসামিকে গ্রেপ্তার করার পর তার কাছে মোবাইল পাইলেন, মানি ব্যাগ পাইলেন, টাকা পাইলেন, এইগুলা কি আপনি আত্মসাৎ করতে পারবেন বা আদালতে দিতে পারবেন? এগুলো কিন্তু সে যদি জেলে থাকে তার আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিতে হবে। তা যেগুলো ফেরত দেওয়া হবে, যেসব মালামাল, সেই মালামালের তালিকাকে বলা হয়, সেই মালামালের যে লিস্ট তাকে বলা হয় নর্মাল তালিকা। আর যেসব মালামাল, মনে করেন অস্ত্র পাওয়া গেল, মাদকদ্রব্য পাওয়া গেল, আপনি ইয়াবা পাইলেন তার কাছে, পরবর্তীতে কি তাকে আবার দিয়ে দেবেন, নে খা, তুই টাকা দিয়ে কিন্তু তুই খা, দেবেন? তো যেগুলো ফেরত দেওয়া হবে না, আদালতে পাঠানো হবে, সেইগুলোর ক্ষেত্রে করা হয় জব্দ তালিকা। তাই নর্মাল তালিকার ধারা হচ্ছে কার্যবিধি 51, 322 পিআরবি। আর জব্দ তালিকার পিআরবি কত? জব্দ তালিকার কার্যবিধি হচ্ছে 53 আর পিআরবি হচ্ছে 280। তাহলে তালিকাও 2 কপি করা হবে, জব্দ তালিকাও 2 কপি করা হবে। এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্ন আসার মতো, আমাদের 24 সালে লিখিত প্রশ্ন আসছিল। এনইআর কি? এনইআর কাকে বলে? এনইআর, নন এক্সিকিউশন রিপোর্ট। পিআরবি 323, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। 323-এর অনেকগুলো পয়েন্ট আছে, ক খ গ, 3টা পর্ব। 323-এর শেষে কত? 3 2 3। 323-এর শেষে 3, তাই আমরা পয়েন্ট পড়ব 3টা, ক খ গ। কতে বলা হয়েছে একটা ওয়ারেন্ট কতদিন তার মেয়াদ থাকবে। একটা ওয়ারেন্ট আজকে আদালত ইস্যু করলো, এখন এই ওয়ারেন্টটা কতদিন ডেট থাকবে। আমরা যখন সমন ইস্যু করা হয়, সমনে কিন্তু একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হয় যে অমুক তারিখের মধ্যে হাজির হইতে হবে। এই ডেট যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই সমনের আর কোনো ভ্যালু থাকে না, কিন্তু ওয়ারেন্টে কোনো ডেট থাকে না। তাই ওয়ারেন্ট বলবৎ থাকবে আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, আত্মসমর্পণ না করা পর্যন্ত, বা আদালত বাতিল না করা পর্যন্ত। তাহলে ওয়ারেন্ট কতদিন কার্যকর বা বলবৎ থাকবে? আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত। এই ধ্রুবরাজ দাদা, আপনি এই 3টে অপশন লেখেন। একটা গ্রেপ্তারি পরোয়ানা কতদিন বলবৎ থাকবে?
গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বা আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত, বাতিল না করা পর্যন্ত, গ্রেপ্তার না করা পর্যন্ত, আত্মসমর্পণ না করা পর্যন্ত, আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত, এবং আসামি যদি মারা যায় তখন কিন্তু, অর্থাৎ মারা যাওয়ার আগ পর্যন্ত, এই সকল ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা আজীবন চলতে থাকবে, আজীবন। তাহলে এটা হচ্ছে ক। এবার খতে হচ্ছে এনিয়ার। যে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যদি আসামি খুঁজে পেতে ব্যর্থ হন বা এমন একটা বিশ্বাস জন্মায় যে এই আসামি এমনভাবে পলাতক হয়েছে একে আর কোনো গ্রেপ্তার করা সম্ভব না বা ওয়ারেন্ট তামিল করা কোনোভাবেই সম্ভব না, তখন এই কারণ উল্লেখ করে তিনি একটা লিখিত প্রতিবেদন আদালতে দিবেন। এই প্রতিবেদনটাকে এনিয়ার বলে। অর্থাৎ আসামি যখন এমনভাবে পলাতক হয় যাকে আর গ্রেপ্তার করার কোনো সম্ভাবনা নাই, তখন আদালতে যে রিপোর্টটা দেওয়া হবে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে, যে কেন আমি গ্রেপ্তার করতে পারি নাই, গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে যে রিপোর্টটা আদালতে দেওয়া হবে সেটা হচ্ছে এনিয়ার। এখন এই এনিয়ার কতদিনের মধ্যে দাখিল করতে হবে এটা আদালত কিন্তু একটা তারিখ নির্ধারণ করে দিবে। আদালত মাঝে মাঝে এনিয়ার চায় যে অমুক অমুক ওয়ারেন্টের গ্রেপ্তার হয়েছে কিনা, যদি না হয় তাহলে এনিয়ার দাখিল করেন। তাহলে এনিয়ার কেন দেওয়া হবে? গ্রেপ্তার করতে যদি ব্যর্থ হন বা আসামি যদি খুঁজে পেতে ব্যর্থ হন, পলাতক হয়, তাহলে এই গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে যে প্রতিবেদন দেওয়া হবে সেটা হচ্ছে এনিয়ার নন এক্সিকিউশন রিপোর্ট। রিপা আক্তার ইংলিশে খুবই দক্ষ, তিনি কমেন্ট করছে নন এক্সিকিউশন রিপোর্ট। থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ গ্রেপ্তারে ব্যর্থতার কারণ উল্লেখ করে যে রিপোর্ট দেওয়া হয়, কতদিনের মধ্যে দেবে সেটা আদালত নির্ধারণ করে দিবে। আদালত যে টাইম নির্ধারণ করে দিবে ওই টাইমের মধ্যে যদি না দেয় তাহলে ওসি স্যার, প্রত্যেক থানার ওসি স্যার, তাকে আবার কারণ দর্শাইতে হবে কেন এনিয়ার দেওয়া হচ্ছে না। আমরা পড়েছিলাম একটা থানায় যত ওয়ারেন্ট আসে সব কিন্তু থানার ওসি স্যারের নামে আসে। ফৌজদারি ৭৯, ওসি স্যার আবার ৭৯-তে কি করে ইন্ডোজ করে দেয়, এসআই অমুক গ্রেপ্তারপূর্বক ব্যবস্থা নেন, এএসআই অমুক, নারী এএসআই রিপা আক্তার আসামি গ্রেপ্তারপূর্বক ব্যবস্থা গ্রহণ করুন, এএসআই আমিনুর রহমান আসামি গ্রেপ্তারপূর্বক ব্যবস্থা গ্রহণ করুন, অথবা পুলিশ TNA টেক নেসেসারি অ্যাকশন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে একটা থানায় যত ওয়ারেন্ট সব কিন্তু ওসি স্যারের নামে আসে। তাই যদি এনিয়ার দিতে দেরি হয় তখন আদালত কিন্তু ওই ওসি স্যারকে কি করে কারণ দর্শাইতে বলে, ওসি স্যারের কারণ দর্শাইতে বলতে হবে। এনিয়ারটা সবাই জেনে রাখেন, লিখিত প্রশ্ন আসার মতো। এনিয়ার কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, কার বিরুদ্ধে দেওয়া হয়। আসামি যদি এমনভাবে পলাতক হয় যাকে গ্রেপ্তার করার কোনো সম্ভাবনা নাই, তখন সেটা সেই কারণ উল্লেখ করে যে প্রতিবেদনটা দেওয়া হবে সেইটা হচ্ছে
নন এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর বলা হবে। এই এনইআর কবে দিতে হবে সেটা আদালত দিন তারিখ নির্দিষ্ট করে দিবেন। এবং ছোটোখাটো ঘটনা ব্যতীত 323-এর গ মোটামুটি মানের মামলায় প্রত্যেকটায় এই যে এনইআর দেওয়ার সময় পলাতক ব্যক্তির স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এর একটা তালিকা তৈরি করতে হবে। তালিকা করে এই তালিকার উপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সম্ভ্রান্ত ব্যক্তির স্বাক্ষর নিয়ে এই তালিকা প্রস্তুত করতে হবে এবং এই তালিকা সহ এই যে ওয়ারেন্টটি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাই দিতে হবে। তাহলে নর্মালি বোঝেন, একটা গুরুত্বপূর্ণ মামলার আসামি তিনি এমনভাবে পলাতক হয়েছে, আপনি অনেক চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করতে পারতেছেন না, তার কোনো সংবাদ নাই, সে কোথায় আছে জানেন না। এখন আদালতে কি করবেন, যে মানে ম্যাজিস্ট্রেটের কাছে লিখবেন যে এই আসামিকে বারবার গ্রেপ্তার চেষ্টা করেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পলাতক, তাই গ্রেপ্তার করা সম্ভব হলো না, এই কারণ লিখে একটা এনইআর দিবেন। এনইআর দেওয়া মানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। এখন এনইআর এর সাথে কি করবেন, ওই আসামির যত সম্পত্তি আছে সম্পত্তির তালিকাটা আদালতে জমা দেবেন, যাতে আদালত ওই সম্পত্তি ক্রোক করতে পারে। যখনই সম্পত্তি ক্রোক করতে যাবে তখন আসামি নিজের ইচ্ছায় এসে যাতে হাজির হয় বা ধরা দেয়, সেই জন্য এই সম্পত্তির তালিকাটা আপনাকে আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হবে। এ হচ্ছে আমাদের এনইআর এর আদ্যপান্ত। এনইআর কেন দেওয়া হয়, কখন দেওয়া হয়, এটা আপনারা জানলেন। এবং এই পরোয়ানা ফেরত দেওয়ার সময় আসামির স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর নিতে হবে অথবা সম্ভ্রান্ত ব্যক্তির স্বাক্ষর নিয়ে আদালতে দাখিল করতে হবে। সবাই একটু কমেন্ট করেন, আপনারা কি বুঝতে পারছেন কিছুটা? তাহলে নর্মালি এনইআর দিবেন 323-এর খ, আর গ হচ্ছে এই পরোয়ানা ফেরত দেওয়ার সময় আসামির স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এটা একটা লিস্ট তৈরি করবেন, যে এর এত বিঘা জমি আছে, এত পুকুর আছে, এই ঘরবাড়ি আছে, এই আসবাবপত্র আছে, লিস্ট তৈরি করে ওই যে পরোয়ানা ফেরত পাঠাবেন ওর সাথে এই লিস্টটা আদালতে দাখিল করবেন, সম্পত্তির তালিকা আদালতে দাখিল করবেন। গ্রেপ্তার করতে পারতেছেন না, এনইআর দিবেন। এনইআর দেওয়ার সময় ওর সম্পত্তির তালিকাটাও দিয়ে দেবেন। 323 রিমান্ড বা পুনঃসমর্পণ বা জিজ্ঞাসাবাদ। রিমান্ডের ফৌজদারি কার্যবিধি কত ধারায় রিমান্ডের কথা বলা আছে? যে পারেন কমেন্টে লিখে দেন। রিমান্ডের ফৌজদারি কার্যবিধির ধারা কত? 167 ধারা, পিআরবি 324। তাহলে আসামিকে যদি 61 ধারা অনুযায়ী যদি 24 ঘন্টার বেশি আটক রাখা না যায়, 24 ঘন্টার বেশি তো আপনি রাখতে পারবেন না, 24 ঘন্টার বেশি আটক রাখা যাচ্ছে না, কিন্তু দরকার, ওরে আমাদের আরো দরকার। একটা আসামিকে গ্রেপ্তার করলেন ডাকাতি মামলার, গ্রেপ্তার করার পরে ও কিছুতেই মুখ খুলতেছে না,
সহযোগী আসামিদের নাম বলতেছে না। সেকেন্ড অফিসার চেষ্টা করতেছে, ওসি স্যার চেষ্টা করতেছে, মামলার আয়ু চেষ্টা করতেছে, কিছুতেই মুখ খুলতে পারতেছে না। অথচ 24 ঘন্টা হয়ে যাচ্ছে, 24 ঘন্টার বেশি তো আপনি রাখতে পারবেন না। কিন্তু মনে হচ্ছে যে ওরে যদি আর 2-1 দিন যদি এরকম রাখি বা চেষ্টা করি তাহলে ও মুখ খুলবে। কিন্তু এখন তো 24 ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে। তখন যদি 24 ঘন্টার বেশি আটক রাখা না যায় এবং আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সহযোগী আসামিদের গ্রেপ্তার করার জন্য, মামলার তথ্য উপাত্ত জানার জন্য, তখন ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করলে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 15 দিনের অধিক নয় পুলিশ হেফাজতে আবার আসামিকে ফেরত পাঠানোর জন্য আদেশ দিতে পারবেন। এটাই হচ্ছে রিমান্ড। সর্বোচ্চ 15 দিন দেওয়া যাবে একটানা। দ্বিতীয় শ্রেণীর নিচের কেউ এই রিমান্ডের আবেদন মঞ্জুর করতে পারবে না। রিমান্ড বাংলা হচ্ছে পুনঃসমর্পণ বা জিজ্ঞাসাবাদ। তাহলে আসামিকে কেন রিমান্ডে নেওয়া হয়, এই প্রশ্ন করলে আপনি কি অ্যান্সার দেবেন? একজন আসামিকে কেন রিমান্ডে নেওয়া হয়? অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য, সহযোগী আসামিকে গ্রেপ্তার করার জন্য এবং মামলার তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য। এই সকল ক্ষেত্রে একটা আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে তিনি সর্বোচ্চ একটানা 15 দিনের বেশি নয় পুলিশ হেফাজতে পাঠাতে পারবে। দ্বিতীয় শ্রেণীর কেউ এইটার আবেদন মঞ্জুর করতে পারবে না। তাই রিমান্ড সর্বোচ্চ কতদিন পর্যন্ত দেওয়া যায়? এই এমসিকিউ আসলে নিশ্চয়ই আপনি 10 দিনের ঘরে টিক দিয়ে আসবেন, আমি জানি, কিন্তু হবে 15 দিন। সর্বোচ্চ একটানা রিমান্ড 15 দিন দেওয়া যায়। 324 শেষ। তাহলে এরপরে আর তো সবই আপনি পারেন। 327, 25, 26 ওগুলো সব আপনি পারেন, দরকার নাই, এগুলোর দরকার নেই। 27, 28, 29 খুবই গুরুত্বপূর্ণ। লাস্টের 3টা পিআরবি একটু শুনে যান এক লাইনের। 27-এ বলছে একটা আসামিকে যে হাজতখানায় রাখবেন, এই হাজতখানাটার কতটুকু হবে দৈর্ঘ্য প্রস্থ? আপনি কি চাইলেই চিপা একটু জায়গায় আসামি রাখতে পারবেন, নাকি বড় একটা ফ্ল্যাটে রাখতে পারবেন? এটার একটা মাপ আছে। পিআরবি 327, হাজতখানায়, প্রত্যেকটা হাজতখানায় 36 বর্গ ফুট, এদিকেও 36 ফুট, এদিকেও 36 ফুট স্কোয়ার, 36 স্কোয়ার, আরেও 36 ফুট, লম্বায় 36 ফুট, 36 বর্গ ফুট স্কোয়ার। যদি এগুলো আইনে লেখা আছে, ইদানিংকালে আসামির এত চাপ, এগুলা সম্ভব না। তাহলে বলছে একজন আসামির জন্য, প্রতি একজন আসামির জন্য 36 বর্গ ফুট জায়গায় তাকে রাখতে হবে। এটা কি সম্ভব? প্রত্যেক হাজতখানায় কয়জন আসামি আছে তা এটা চার্ট তৈরি করে ইংরেজিতে অথবা বাংলায় ঝুলাই রাখতে হবে, এবং কতজন আসামি রাখা যাবে এবং কতজন আছে সেটা চার্ট রাখতে হবে। পিআরবি 327। তাহলে একটা এমসিকিউ জানেন, হাজতখানায় কতটুকু জায়গা লাগবে, প্রত্যেক বন্দির জন্য কতটুকু জায়গা দরকার? 36 বর্গ ফুট। ধ্রুবরাজ দাদা কমেন্ট করে লিখে দেন 36 বর্গ ফুট। এই যে আপনাকে শোয়াই ফেলানো এখানেই সম্ভব। হাজতখানায় প্রত্যেক আসামির জন্য কতটুকু জায়গা থাকতে হবে? প্রথমেই দিল 36 ফুট, আরটায় দিল 42 ফুট, আরটায় দিল 37 ফুট,
আরেকটা দিল 36 বর্গ ফুট। এন্ড আপনি ক নাম্বারে 36 ফুট দেখেই তো আপনার তো সব কিছু হয়ে গেছে, পশম দাঁড়াই গেছে, ঠিক আছে, যে আমি 1 নাম্বার অলরেডি পেয়ে গেছি। এজন্য ফুট না, কিন্তু বর্গ ফুট। অনেকেই কিন্তু ফুট দেখেই সেটা দিয়ে দেবে, 36 বর্গ ফুট। এখন আপনি যে একটা বন্দী বা একটা আসামি গ্রেপ্তার করে আনার পরে তাকে হাজতখানায় রাখার পূর্বে আপনার একটা কাজ আছে। 328-এর 4টা পয়েন্ট ক নাম্বারে বলছে, কোনো থানা ফাঁড়িতে বা ক্যাম্পে যে কোনো জায়গায় যত আসামি গ্রেপ্তার করে আনা হবে তাদের হেফাজতের জন্য থানার ওসি স্যার অথবা ফাঁড়ির আইসি স্যার দায়ী থাকবে। আসামি গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে, এই আসামির সম্পূর্ণ দায়ভার থানার ওসি স্যারের। এই আসামির কিছু হইলে থানার ওসি স্যারের জবাব দিতে হবে। কতে বলছে, গ্রেপ্তার করে আনা সকল বন্দীদের মানে হেফাজতের জন্য থানার ওসি স্যারের দায়িত্ব থাকবে, অর্থাৎ তার উপর তিনি দায়ী থাকবেন। ক এবং খতে বলছে, যে কোনো গ্রেপ্তারকৃত বন্দীকে হাজতে ঢুকানোর আগে তার শরীর পরীক্ষা করতে হবে, তার দেহে কোনো জখম আছে কিনা বা আঘাত আছে কিনা শরীর পরীক্ষা করে হাজতে ঢুকাইতে হবে এবং জিডিতে নোট দিতে হবে, অমুক মামলার অমুক আসামির নাম ঠিকানা অমুক, তাকে হাজতে রাখা হইল অমুক কয়টার সময় অমুক তারিখ, এবং তার গায়ে কোনো আঘাতের চিহ্ন থাকলে সেটা পরীক্ষা করতে হবে। মনে করেন র্যাবেরা যখন আসামি ধরে, আজকে থেকে জেনে রাখেন, কোনো আসামিকে ধরার পরে একমাত্র থানা বাদে অন্য কোথাও আসামিকে রাখার কারো এখতিয়ার নাই বা সিস্টেম নাই। আপনি যদি ডিবিতে আসামি ধরে সেটাও কিন্তু থানায় দিতে হবে, র্যাবে আসামি ধরলে সেটাও দিতে হবে, আরআরএফের পুলিশ আসামি ধরলে সেটাও থানায় দিতে হবে, তারপরে ক্যাম্পের পুলিশ, ফাঁড়ির পুলিশ যারাই আসামি ধরে সবশেষে কিন্তু ওই থানায় দিতে হবে, থানা থেকে কোর্টে যাবে। তো র্যাবের একটা টিম একটা আসামিকে ধরে ইচ্ছা মতো মারধর করে তারপর থানায় নিয়ে আসলো। তো এই র্যাবেরা যদি কোনো থানায় আসামি নিয়ে আসে, তাদের এমসি মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ আঘাত বা জখমের চিহ্ন আছে কিনা, এই মেডিকেল সার্টিফিকেট ছাড়া তাকে হাজতে রাখা যাবে না। যে কোনো আসামিকে গ্রেপ্তার করার পরে হাজতে রাখার পূর্বে তার বডি পরীক্ষা করতে হবে কোনো আঘাত বা জখম আছে কিনা, এবং সেটা জিডিতে নোট করে তাকে হাজতে ঢুকাতে হবে। 1 নম্বরে হচ্ছে সকল যাদেরকে হাজতে রাখা হবে তার সকলের দায়িত্ব থাকবে ওসি স্যারের উপরে। 2 নম্বরে তাকে হাজতে রাখার পূর্বে তার শরীর পরীক্ষা করে ঢুকাতে হবে। 328-এর গ খুবই ইম্পর্টেন্ট। এই বন্দির যাকে আপনি হাজতে রাখবেন তার পরিদেহ বস্ত্র, জামা কাপড়, লুঙ্গি যাই থাকুক, এইটা বাদে, জামা কাপড় তো আর খুলে নেওয়া যাবে না, পরিধেয় বস্ত্র বাদে যা যা কিছু থাকবে সকল জিনিস সরিয়ে ফেলতে হবে। তার কাছে কিচ্ছু থাকতে পারবে না, মোবাইল থাকা যাবে না, বিড়ি সিগারেট থাকা যাবে না, নাথিং এলস, কোনো কিছুই নয়। 328-এর গ বন্দির পরিধেয় বস্ত্র ব্যতীত সকল কিছু সরিয়ে রাখতে হবে। তবে মহিলা বন্দী হইলে, কোনো মহিলাকে যদি হাজতে রাখতে যান তাহলে 2-3টা জিনিস তার কাছে সরানো যাবে না। তার হাতের চুড়ি বা শঙ্খ, তার চেহারা দেখার জন্য আয়না, তারপর কসমেটিক্সের জিনিস, এই সকল কিন্তু তার কাছ থেকে সরানো যাবে না।
পুরুষের ক্ষেত্রে পুরুষেরা আসলে অবহেলিত সব জায়গায়। পুরুষের কোনো চেহারা দেখার অধিকার নাই, তার হাতে ব্রেসলেট থাকলে সেটাও সে পরতে পারবে না, কিছুই না। কিন্তু নারীর জন্য মেকআপ বক্স, প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, আইলাইনার, আইলাইটার, তারপরে আইরিশ, তারপরে মাস্কারা, নাস্কারা, এই সকল জিনিসপত্র 66 প্রকারের মেকআপ বক্সে 66 প্রকারের থাকে। এই জিনিসগুলো কিন্তু যদি দু একটা থাকে সরানো যাবে না। তারপরে আয়না সরানো যাবে না, সে যদি চুড়ি পরে সেটাও সরানো যাবে না। হিন্দু মহিলারা শঙ্খ বা শাঁখা পরলে সেটাও সরানো যাবে না। তবে পুরুষের ক্ষেত্রে সব কিছু সরিয়ে ফেলতে হবে। আর লাস্টের ঘতে বলা হয়েছে এই হাজতখানার ভিতরে এমন কোনো কিছু রাখা যাবে না যাতে আসামি তা দিয়ে নিজে আঘাত সুইসাইড করতে পারে বা আসামি পলাই যাইতে পারে। কোনো বাঁশ রাখা যাবে না, তারপরে দড়ি রাখা যাবে না, টুল রাখা যাবে না, ইত্যাদি কোনো কিছুই রাখা যাবে না। রিপা আক্তার লিখছে, ভাইরে ভাই স্যার আপনি এত কিছুর নাম কিভাবে জানেন? রিপা আক্তার, তুমি যখন মাস্টার হবা, ঠিক আছে, এই মাস্টার হতে গেলে তোমার অনেক কিছু জানতে হবে। এই মেকআপ বক্স থেকে শুরু করে ওই অপারেশন থিয়েটারের যে সকল টুলস থাকে সেগুলোও কিন্তু তোমার জানতে হবে। এগুলা শিখে রাখতে হয়, যখন যেটা কাজে লাগে ওইটা যেন বুঝতে অসুবিধা না হয়। তাহলে কতে সকল হাজতখানায় সকল বন্দির হেফাজতের জন্য দায়ী থাকবে ওসি স্যার। তাদেরকে হাজতে ঢুকানোর আগে শরীর পরীক্ষা করে জিডিতে নোট দিয়ে ঢুকাতে হবে। তারপর পরিধেয় বস্ত্র ব্যতীত সকল কিছু সরাই ফেলতে হবে। নারী বা মহিলা হইলে তাকে কাঁচ, শঙ্খ, চুড়ি এগুলা সরানো যাবে না। আর হাজতখানার মধ্যে কোনো বাঁশ, দড়ি, টুল বা এই ধরনের কোনো কিছু রাখা যাবে না যাতে আসামি আত্মহত্যার সহায়ক বা পলায়নের সহায়ক কোনো কিছু হাজতখানার মধ্যে রাখা যাবে না। আর 329, যখনই আপনি হাজতে কোনো আসামি আসবে সাথে সাথে আপনার সেখানে সেন্ট্রি ডিউটি বা প্রহরী ডিউটি বা পরক্ষী ডিউটি সাথে সাথে চালু হয়ে যাবে। হাজতখানার জন্য পরক্ষী, হাজতখানার ডিউটি, হাজতখানার জন্য যে একজন প্রহরী ডিউটি থাকে, হাজত ডিউটি যেটাকে বলে। থানার হাজতে আসামি নাই, হাজত ডিউটিও নাই। থানার হাজতে আসামি আছে, হাজত ডিউটিও আছে। তাহলে 329 বলছে কোনো থানায় একজন আসামিকে নিয়ে আসা হইলে বা বন্দীকে নিয়ে আসা হইলে থানার ওসি স্যার জিডিতে তার উপস্থিতির বিষয় লিপিবদ্ধ করবেন এবং একজন প্রহরী ডিউটি নিয়োজিত করবেন, সাথে একজন কমান্ডারও নিয়োগ করবেন। এই প্রহরী যখন চেঞ্জ হবে, একজনের ডিউটি শেষ আরেকজন আসলে তার কাছে এটা বুঝাই দিতে হবে হাজতখানার চাবি এই প্রহরীর কাছে থাকবে। কোনোভাবে বিশেষ প্রয়োজন ছাড়া, ওসি স্যারের অনুমতি ছাড়া হাজতখানার তালা খোলা যাবে না। মালখানার চাবি কার কাছে থাকবে? সবাই অ্যান্সার করেন, দেখি কার কার মনে আছে। আজকের ক্লাসে সর্বশেষ এমসিকিউ, মালখানার চাবি কার কাছে থাকবে? আর হাজতখানার চাবি কার কাছে থাকবে? তাহলে মালখানার চাবি থাকবে ওসি স্যারের কাছে, হাজতখানার চাবি থাকবে প্রহরীর কাছে। এই 329-এ হাজতখানার জন্য সেন্ট্রি ডিউটি শুরু হবে। যে বদলি দেবে তাকে বুঝাই দিতে হবে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া, ওসি স্যারের অনুমতি ছাড়া হাজতখানা খোলা যাবে না। এবং এই হাজতখানার চাবি সবসময় যে সেন্ট্রি থাকবে তার কাছে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। আজকে এই ক্লাসগুলো
আপনারা বাসায় বসে একবার রিভিশন দিবেন, পড়বেন, বইয়ের সাথে মিলাবেন। আমাদের কিন্তু অনেক পড়া আছে, অন্যান্য মাইনর অ্যাক্টে গেলে তখন কিন্তু এগুলো ভুলে যাবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখবেন আর এগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন লাইভ ক্লাসে থাকবেন, তাহলে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। 313-14 ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেওয়া, সিআইডিতে প্রেরণ, 10 আঙ্গুলের ছাপ ইন্সপেক্টরের নিচে পারবে না, এভাবে মুখস্থ করে ফেলতে হবে। 316 আগে গ্রেপ্তার, 317 পরে ছেড়ে দেওয়া। 318-তে সেবামূলক কাজে থাকলে বদলি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 319-20 সৈনিকের ক্ষেত্রে, 21-এ হচ্ছে আসামির চিকিৎসার ব্যবস্থা, 22-এ হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে যা পাওয়া যাবে তালিকা তৈরি করে তাকে 1 কপি দেওয়া এবং সিএস অথবা এফআর বা ফাইনাল রিপোর্টের সাথে সংযুক্ত করতে হবে। 323 গ্রেপ্তারি পরোয়ানা কত সময় বলবৎ থাকে এনইআর। 324 রিমান্ড। 327 কত 36 বর্গফুট লাগবে। 328-এ আসামিকে রাখার আগে তাকে পরীক্ষা করতে হবে, মহিলা হইলে সরানো যাবে না জিনিসপত্র। 329 হাজতে আসামি আসার সাথে সাথে প্রহরী ডিউটি থাকবে, এই হাজতখানার চাবি প্রহরীর কাছে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।